Hello dear students, welcome to my YouTube channel English Hospital24 and my Facebook page English Education. Today I'm gonna discuss about grammar verb and I will solve Rajshahi board 2024 in SSC examination question, and I will try my best to make you understand how to use verbs correctly in any English sentences. So let's get started. এখানে আমরা যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস সমাধানের ক্ষেত্রে কোন টেকনিক আমাকে অবলম্বন করতে হবে, কোন টেকনিক অবলম্বন করলে আমি এটাকে সঠিকভাবে সমাধান করতে পারবো। তো আমরা এখানে 2024 সালের রাজশাহী বোর্ডের প্রশ্নটি সমাধান করব। এখানে এটি এসএসসি পরীক্ষার কোশ্চেন, তবে মনে রাখতে হবে এখানে যে এসএসসি পরীক্ষার কোশ্চেন সমাধান করছি বলে যে শুধু এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, এটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে চাকরি পরীক্ষায় এই ধরনের একদম ভার্বস সেন্টেন্স আকারে এসে থাকে, তাছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এমসিকিউ কোশ্চেনেও সেন্টেন্স আকারে এসে থাকে। সুতরাং এই যে রাইট ফর্ম ভার্বস ইংলিশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু আসে। সুতরাং এটা সকল শ্রেণীর শিক্ষার্থী, চাকরি পরীক্ষা হোক অথবা একাডেমিক পরীক্ষা হোক, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো জায়গায় ব্যাংকের পরীক্ষা হোক, সব জায়গায় এটি গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। এখানে এটা সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে উপরের শব্দগুলোর অর্থ জানতে হবে। থ্রো অর্থ ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করা, কিল অর্থ মেরে ফেলা, ওয়ার্ক অর্থ কাজ করা, পলিউট হ্যাভ এগুলো অর্থ আমরা জানি। পলিউট অর্থ দূষণ করা, আর এনশিওর অর্থ নিশ্চিত করা, বি হচ্ছে টু বি ভার্ব এমিজার ওয়াজওয়ার, অরিজিনেটের অর্থ হচ্ছে কোনো জায়গা থেকে উৎপত্তি লাভ করা, সৃষ্টি হয়। রিলিজ অর্থ ছেড়ে দেওয়া বা নির্গত করা বা নির্গত হওয়া। তারপর আমরা এখন প্যাসেজের অর্থ পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো সময় নির্ধারণ করতে হবে যে কোন সময়ের কথা এখানে বলা হয়েছে। রিভার্স জেনারেলি, নদী সাধারণত ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর লেক, পর্বত বা পাহাড় এলাকা থেকে নদীর উৎপত্তি হয়। তাহলে নদীর যে উৎপত্তি এটা পাহাড় এলাকা থেকে বা পর্বত থেকে হয়, পর্বত শৃঙ্গ থেকে হয়, এটা হচ্ছে চিরন্তন সত্য। সুতরাং এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ইউনিভার্সাল যে কোনো ইউনিভার্সাল ট্রুথ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে অরিজিনেট উৎপত্তি লাভ করে, ইংলিশ হচ্ছে অরিজিনেট। এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন আমাদেরকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, তারপরে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে রিভার, কিন্তু এখানে হচ্ছে প্লুরাল। যদি প্লুরাল হয় তখন আর ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। তাহলে এটা খেয়াল করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই যোগ হবে, কিন্তু থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে প্লুরালের সময় ভার্বের সাথে এস বাই যোগ হবে না। সুতরাং এখানে শুধু অরিজিনেটটাই বসবে। তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর লেক, দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। এগুলো আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অস্তিত্বের জন্য যদি গুরুত্বপূর্ণ হয়, আমাদের কোনো সেন্টেন্সের ক্ষেত্রে দুই ধরনের ভার্ব বসে। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর হচ্ছে নন অ্যাকশন ভার্ব। যে ভার্ব দিয়ে কাজ করা বোঝায় সেটা হলো অ্যাকশন ভার্ব, যে ভার্ব দিয়ে কাজ করা বোঝায় না সেটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। তাহলে এখানে কাজ করা বোঝালো কিনা, তাহলে অ্যাকশন ভার্ব বসবে, কাজ করা না বোঝালে নন অ্যাকশন ভার্ব বসবে। নদীগুলো আমাদের অস্তিত্বের জন্য এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো কাজ করা বোঝায় না, সুতরাং বি ভার্ব বসবে। তাহলে বি ভার্ব হচ্ছে অ্যামেজার ওয়াজার, তাহলে এখানেও নদী আমাদের গুরুত্বপূর্ণ, এটাও সত্য কথা। সুতরাং এটা পাস্ট টেন্স হবে না, এটাও প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স হলে অ্যামেজার, তাহলে এখানে আমাদেরকে দে হচ্ছে প্লুরাল, প্লুরালের সময় আর বসে, দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। এখন পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যখন এগুলো আসে তখন যে সমস্যাটা হয় সাধারণত শিক্ষার্থীদের বা চাকরি প্রার্থীদের, সেটা হচ্ছে সময় নির্ধারণ করা। এটাই আমরা বুঝতে পারি না, এবং অর্থ জানাটা। ইংলিশ আমাদের কন্ট্রোলে না আসার ফার্স্ট কারণটা হচ্ছে ইংলিশের আমাদের ভোকাবুলারিটা হচ্ছে অনেক বেশি উইক। আমাদের ভোকাবুলারিটা এত বেশি কম যে আমরা শব্দের অর্থ জানি না। অনেক শিক্ষার্থী রয়েছে, অনেক চাকরির প্রার্থীও রয়েছে যারা এখানে যে 10টি শব্দ রয়েছে 10টি শব্দের অর্থ অনেকেরই জানা নেই, অনেকের জানা থাকে না। সুতরাং যদি শব্দের ভান্ডার কম থাকে তাহলে অবশ্যই এগুলো ব্যবহার করতে সমস্যা হবে। তারপরে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে
সময় নির্ধারণ করতে গিয়ে সমস্যা হয়ে থাকে। আমরা বুঝতে পারি না যে এখানে কোন সময়ের কাজ বলছে, আমি কি প্রেজেন্ট লিখবো না পাস্ট লিখবো, সেই জিনিসটি এখানে আমাদের শিক্ষার্থীদের সমস্যা হয়ে থাকে। সেজন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আমরা এখানে সমাধান করার সময় কিভাবে কোন সময় নির্ধারণ করে এখানে শব্দ ব্যবহার করছি, এবং অর্থ প্রয়োগের ক্ষেত্রে নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে হবে শব্দ ভান্ডারটিকে নিজেদের। তারপরে থার্ড সেন্টেন্স হচ্ছে বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, উই আর ড্যাশ আওয়ার রিভার্স, আমরা আমাদের নদীগুলোকে কি করছি, বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট, আমাদের শিল্প বজ্র এবং গৃহস্থলীর যে বজ্র রয়েছে সেগুলো আমরা কি করে নিক্ষেপ করার মাধ্যমে আমরা নদীগুলোকে কি করছি সেটা আমাদের এখানে বসাতে হবে। সেই শব্দটি এখানে নেই। তাহলে এখানে একটা জিনিস এখানে খেয়াল করার আছে, অনেক সময় শিক্ষার্থীদের ভুল হয় এই জায়গায়, সেই জন্য আমি এটা একসাথে আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে টু ব্যতীত, টু যদি একা থাকে তখন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এছাড়া অন্য যখন প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনগুলোর পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি হয়। আসি আমরা মূল কথায়, সেটা হচ্ছে যে শিল্প বজ্র এবং গৃহস্থলীর বজ্র পানিতে ফেলে, নদীতে ফেলে আমরা নদীগুলোকে কি করছি, এখানে যে কাজ শব্দগুলো রয়েছে তার সাথে কোনটা মেলে সেটা আমাদেরকে এখানে খেয়াল করতে হবে। নিশ্চিত করছি, না হত্যা করছি, না দূষণ করছি। দূষণ করছি সেটাও মিলে, আবার হত্যা করছি সেটাও মিলে, আমরা যেটাই লিখি। তাহলে আমরা এখানে প্রথমত এই কিলটা আমরা লিখতে পারি। তাহলে আমরা নদীগুলোকে মেরে ফেলছি, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স, কারণ আমাদের এক চলমান রয়েছে, আমরা যে এটা মেরে ফেলছি সেটা চলমান। সুতরাং এখানে শর্টকাট টেকনিকটি হলো এই যে টু বি ভার্ব বা বি ভার্বের পরে মূল ভার্বের দুটো ফর্ম বসে। যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্বের সাথে আইএনজি, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি এটা প্যাসিভ ভয়েস হতো তাহলে আমরা এখানে লিখতাম কিল্ড, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ চেনার উপায় হচ্ছে যে কাজ করবে তার নাম ভার্বের আগে থাকবে তখন সে অ্যাক্টিভ, যে কাজ করবে তার নাম যদি শেষে থাকে অথবা দেয়া না থাকে তাহলে সে হচ্ছে প্যাসিভ। যেমন এখানে যদি এরকম থাকতো যে দ্য রিভার্স আর কিল বাই হিউম্যান বিং, সেক্ষেত্রে আমরা এখানে লিখতাম দ্য রিভার্স আর কিল্ড অথবা আর বিং কিল্ড, নদীগুলোকে মারা হয় অথবা মারা হচ্ছে। তাহলে এই অ্যাক্টিভ প্যাসিভ অনুযায়ী আমাদেরকে ভার্বের সর্বশেষ ধাপটি পূরণ করতে হবে। এগুলো পূরণ করার জন্য 3-4টি ধাপ রয়েছে। প্রথমত শব্দের অর্থ জানা, তারপরে সেন্টেন্সের অর্থ জানা, এরপরে শব্দ নির্ধারণ করা সময় অনুযায়ী, তারপর হচ্ছে টেন্সের প্রয়োগ করা, এরপর হচ্ছে রাইট ফর্ম ভার্ব, দ্যাট মিনস কোন রাইট ফর্ম ভার্বে কোন নিয়মটি প্রয়োগ হবে। যেমন এই ভার্বের পরে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যে আইএনজি, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের সূত্র। তারপর হচ্ছে যে লাস্ট যেটা, সেটা হচ্ছে সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ সেটি দেখতে হবে। তো এখানে আমরা লিখবো উই আর কিলিং, কারণ এটা হচ্ছে চলমান রয়েছে, যে কাজ বর্তমানে চলমান রয়েছে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেই জন্য বি ভার্বের পরে দুটো ফর্ম বসে, যদি চলমান থাকে তাহলে আইএনজি, আর প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট হচ্ছে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট, অধিকাংশ শিল্প কলকারখানার শিল্প বজ্র শোধনাগার আছে না নেই। তাহলে আমাদের দেশে অধিকাংশ ইন্ডাস্ট্রিগুলোর শিল্প বজ্র শোধনাগার যদি থাকতো তাহলে অবশ্যই পলিউশনের কথা বলতো না। এটা কিন্তু তোমাদেরকে একটু কমন সেন্স দিয়ে খাটাতে হবে এখানে, জেনারেল নলেজটিকে। এখন যদি থাকতো শোধনাগার তাহলে অবশ্যই আমরা যে এই নদীগুলোকে মেরে ফেলছি সেই কথাটা বলা হতো না। সুতরাং যেহেতু মেরে ফেলার কথা বলা হয়েছে তার মানে এখানে নেই, তো নেই তার মানে সেটাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করতে হলে ডু নট, ডাজ নট, তারপরে আছে ডিড নট, ডু নট হ্যাভ, এখানে আমরা দেখতে পাচ্ছি নেই, তাহলে না থাকলে সেখানে আমরা লিখবো ডু নট হ্যাভ বা ডাজ নট হ্যাভ অথবা ডিড নট হ্যাভ। এখন পাস্ট টেন্সে যদি হয় তাহলে ডিড নট বসবে, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু নট অথবা ডাজ নট। যদি শব্দ হয় সিঙ্গুলার তাহলে ডাজ নট, যেহেতু এখানে রয়েছে ইন্ডাস্ট্রিজ তার মানে প্লুরাল, প্লুরালের সময় বসবে ডু নট। ফাঁকার ইংলিশ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এখানে নেই, না যখন আসছে তখন সেন্টেন্সে নেগেটিভ করতে হবে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব না থাকলে ডু নট, ডাজ নট, ডিড নট। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো সেই অক্সিলারি ভার্বের পরে নট, এখানে যদি অক্সিলারি ভার্ব ছিল না সেজন্য আমাদের লিখতে হবে ডোন্ট হ্যাভ। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ don't have waste treatment plants. These kinds of industries, এই ধরনের শিল্প কলকারখানাগুলো আর ড্যাশ লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি, তারা কি করছে তরল বজ্রগুলোকে সরাসরি পানিতে ছেড়ে দেয় বা মুক্ত করে দেয়। তো ছেড়ে দেওয়া বা মুক্ত করে দেওয়ার ইংলিশ হচ্ছে রিলিজ। তাহলে এখানে রিলিজ আমরা সেটা লিখলাম রিলিজ। এখন এখানে হবে রিলিজিং, কেন রিলিজিং হবে, এটাও চলমান,
প্রতিনিয়ত তারা ছাড়ছে, এখানে সেটাই পরের সেন্টেন্সে সেটাও বলা রয়েছে, কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত সরাসরি এই যে তরল বজ্রগুলো সেগুলো ছেড়ে দিচ্ছে। সুতরাং এখানে বিভার যদি দেওয়া রয়েছে, সুতরাং বিভার যদি দেওয়া থাকে তাহলে বিভারের ব্যাপারে দুটো ফর্ম বসে। তাহলে আমরা এখানে লিখবো কোন ফর্ম? আইএনজি যুক্ত ফর্ম, যেহেতু সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ যদি হতো তাহলে আমরা এখানে পাস্ট পার্টিসিপল লিখতাম। তাহলে এখানে কি, দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং লিকুইড ওয়েস্ট, তরল বজ্রগুলো ছেড়ে দিচ্ছে ডিরেক্টলি, সরাসরি, অ্যান্ড কন্টিনিউয়াসলি। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো পরের যে আরেকটি ভার্ব রয়েছে, এবং এভাবে প্রতিনিয়ত বা সব সময় কি করছে, ড্যাশ দ্য ওয়াটার, পানিকে, অবশ্যই পানিকে হত্যা, মেরে ফেলছে না, পানিকে নষ্ট করছে বা দূষণ করছে। সেক্ষেত্রে এখানে আমরা লিখবো দূষণ করে ইংলিশে পলিউট। তাহলে যেহেতু এটাও কন্টিনিউয়াসলি বলছে তাহলে এটাও চলমান, তাহলে পলিউটিং। তাহলে এখানে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে যদি একই সাবজেক্ট এবং একই অক্সিলারি ভার্ব হয়, তাহলে সেকেন্ড ক্লজে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট না লিখলেও চলে। তাহলে এই দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের শিল্প কলকারখানাগুলো ছেড়ে দিচ্ছে এবং তারাই এবার দূষিত করছে। সুতরাং এই জন্য সেকেন্ড ক্লোজে আবার আমরা লিখলাম না দিস ইন্ডাস্ট্রিজ, অথবা আরও লেখার প্রয়োজন হবে না, আবার দিস ইন্ডাস্ট্রিজেরও লেখার প্রয়োজন হবে না। তাহলে আমরা কি করব, যে যদি কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে একই ধরনের সাবজেক্ট এবং একই ধরনের ক্লোজ থাকে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব থাকে উভয় ক্লোজে বা একাধিক যতগুলো ক্লোজ থাকে প্রত্যেক ক্লোজে, সেক্ষেত্রে ফার্স্ট ক্লোজে লেখার পরে, প্রথম অংশে লেখার পরে দ্বিতীয় অংশে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব না লিখলেও চলে। সেজন্য এখানে আমরা যদি শুধু পলিউটিং লিখি তাহলেও হবে, আবার আর পলিউটিং লিখলেও সমস্যা নেই। তাহলে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, এভাবে এক নাগাড়ে polluting the water অথবা are polluting the water. আবার unconscious people also, আমাদের অসচেতন লোকেরা বা নাগরিকেরা, dash different kinds of waste materials into rivers, নদীতে বিভিন্ন ধরনের যে বজ্র পদার্থ, ম্যাটেরিয়ালস মানে পদার্থ, ওয়েস্ট মানে বজ্র পদার্থ কি করছে, অবশ্যই সেগুলো তারা কাজ করছে না বা বাস করছে না, তাহলে তারা সেগুলো নিক্ষেপ করছে। তাহলে নিক্ষেপ করা হচ্ছে থ্রো। সেক্ষেত্রে আমরা সচরাচর ফেলে, সেক্ষেত্রে শুধু থ্রো বললেও হবে, আর থ্রোয়িং, যেহেতু এর আগে আমরা বলেছি ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত ফেলছে, সেক্ষেত্রে আমাদের মানুষেরাও প্রতিনিয়ত ফেলছে, তাহলে এখানে আর থ্রোয়িং লিখলেও হবে। যেহেতু এখানে পিপলের কথা বলছে, পিপল হচ্ছে প্লুরাল, তো প্লুরালের সময় আর বসে, আমরা এটাই জানি। তাহলে আওয়ার আনকনসিয়াস পিপল অলসো থ্রো অথবা আর থ্রোয়িং ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। আর থ্রোয়িংটাই আমার কাছে বেশি কারেক্ট মনে হয়, কারণ যেহেতু চলমান রয়েছে এই দূষণটা। সো টু কিপ এক্সিস্টেন্স, সুতরাং আমাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য, টু কিপ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব রাখার জন্য, অফ এক্সিস্টেন্স অফ ফিশেস, এক্সিস্টেন্স অফ ফিশেস। হ্যাঁ, তোমাদের সকলের কাছে এখন অলরেডি টেস্ট পেপার চলে আসছে, সুতরাং আমি এখানে না লিখি তাও তোমরা বুঝতে পারবে, তোমাদের সবার সামনে এই বোর্ড কোয়েশ্চেনগুলো রয়েছে। তাহলে ফিশেস অ্যান্ড আদার স্পেসিস, মাছ এবং অন্যান্য প্রজাতির বা প্রাণীর অস্তিত্ব রাখার জন্য, টু কিপ, কিপ মানে হচ্ছে রাখা, রাখার জন্য, ড্যাশ ইন দ্য ওয়াটার, ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল, যেহেতু আমাদের অসচেতন মানুষেরা কি করছে, প্রতিনিয়ত তাদের যে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ রয়েছে সেগুলো পানিতে ফেলছে, সে কারণে টু কিপ এক্সিস্টেন্স অফ ফিশেস, মাছের এবং অন্যান্য প্রজাতির, স্পিসিস মানে প্রাণী বা প্রজাতির অস্তিত্ব রাখা খুব অসম্ভব হয়ে গিয়েছে। তাহলে কাদের অস্তিত্ব রাখা অসম্ভব হয়ে গেছে, যারা পানিতে কি করে, ইন দ্য ওয়াটার, পানির মধ্যে, অবশ্যই মাছ এবং অন্য প্রজাতি পানির মধ্যে হচ্ছে থাকে অথবা বাস করে। তাহলে এখানে থাকা মানে স্টে যেহেতু নেই, তার মানে বাস করার কথা আসবে, তাহলে এখানে লিভ, তো এই জায়গায় অনেকেই শুধু লিভ ব্যবহার করে দিবে,
কিন্তু খেয়াল করতে হবে কোনো একটি সেন্টেন্সের কোথাও যদি আরেকটি ভার্ব থাকে তাহলে যে ভার্বটি দেওয়া রয়েছে সে তো দেয়াই রয়েছে, তার পাওয়ার অনেক বেশি, সেজন্য আগেই তাকে দেওয়া হয়েছে। এখন তোমাকে যে ভার্বটি ব্যবহার করতে হবে সেই ভার্বটির পাওয়ার কম বলে তুমি যে ভার্বটি ব্যবহার করবে সেটাকে অবশ্যই নন ফাইনিট করে দিতে হবে। তাহলে উদ্দেশ্য যদি না বোঝায় তাহলে আইনজি যুক্ত করে নন ফাইনিট করতে হবে, আর উদ্দেশ্য যদি বোঝায় তাহলে ইনফিনিটিভ টু ব্যবহার করে এটাকে নন ফাইনিট করতে হবে। তাহলে এখানে আমরা এটাকে আইনজি যুক্ত করে করলাম কারণ এখানে কোনো উদ্দেশ্য বোঝা নেই, সেজন্য আমরা এখানে লিখলাম আদার স্পিসিস লিভিং ইন দ্য ওয়াটার, পানিতে বসবাসকারী অন্যান্য প্রাণী এবং মাছের অস্তিত্ব রাখা বা টিকিয়ে রাখাটা ইজ ইম্পসিবল। ইজ রয়েছে, তাহলে মনে রাখবে কি নিয়মটা, কোনো একটি পার্ট অফ সেন্টেন্স অর এনি ক্লোজ or any sentence, if there is any finite verb before, you must use one or any one non-finite verb. The verb which will be used by you in your examination hall will be non-finite, and the only finite verb is already used or has been used by the examiner or writer. তো লেখক আগেই তোমাকে এখানে কিন্তু যে ভার্বটি দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ফাইনিট, এরপরে তুমি অন্য যে ভার্বটি ব্যবহার করবে সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব ব্যবহার করতে হবে যদি কোনো সেন্টেন্সের একটি অংশে আর একটি ভার্ব আগে থেকেই দেওয়া থাকে। এর এখানে হবে লিভ, না হয়ে হবে লিভিং। নেক্সট হচ্ছে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, এখনই উপযুক্ত সময় সরকার এবং মানুষ লোকেদের কথা বলেছে এখানে, এখনই উপযুক্ত সময় সরকার এবং অন্যান্য যারা মানুষ রয়েছে বা বসবাসকারী নাগরিক যারা রয়েছে কোনো একটি অঞ্চলে বা এলাকায় বা দেশে বসবাসকারী তাদের জন্য এখনই উপযুক্ত সময় ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স, ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স, নদীকে বাঁচানোর জন্য কি করতে হবে একসাথে ঐক্যবদ্ধভাবে, তাহলে যুদ্ধ করতে হবে না কোনো কিছু ধরতে হবে না কোনো কিছু লড়াই করতে হবে না কাজ করতে হবে, তাহলে এখানে লড়াই করাও নেই যুদ্ধ করার কথাও নেই, রয়েছে কাজ করার কথা, তাহলে আমরা কাজ করার ইংলিশটাই লিখবো। তাহলে কাজ করার ইংলিশ হচ্ছে ওয়ার্ক, বসালাম, কোনো ঝামেলা নেই, এখানেই কাজ শেষ নয়, দেখতে হবে রাইট ফর্ম অফ ভার্বসের কিছু নিয়ম রয়েছে কিনা এখানে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বের একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে এরপরে যে অংশটি আসবে সেই অংশটিকে অবশ্যই আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে কি, যে কোনো সেন্টেন্সের একটি অংশ যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে পরে যে ভার্বটি বসবে সেই ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে বসবে। তাহলে এখানে হবে ওয়ার্ক, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য রিভার্স, নদীকে বাঁচানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারপর হচ্ছে আদারওয়াইজ, অন্যথায়, আদারওয়াইজ অন্যথায়, প্রসপারাস হ্যাপি, এ হ্যাপি সুখী, প্রসপারাস সমৃদ্ধ, সমৃদ্ধ অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, দূষণমুক্ত পরিবেশ, cannot be dash for the next generation, for the next generation, বলছে সুখী সমৃদ্ধ এবং দূষণমুক্ত পরিবেশ পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি করতে পারবো না, তাহলে রেখে যেতে পারবো না, অথবা তৈরি করতে পারবো না, অথবা নিশ্চিত করতে পারবো না, অথবা যেটাকে এই কথাগুলোই কিন্তু এর সাথে সম্পর্কিত হয়। তাহলে রেখে দিতে পারবো না সেই কথা তো এখানে নেই, তারপর তৈরি করতে পারবো না সেটাও নেই, তাহলে যেটা রয়েছে সেটা নিশ্চিত করা। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, নিশ্চিত করা, এনশিওর, লিখতাম এনশিওর। এখন আমাদের দেখতে হবে রাইট ফর্ম ভার্বের কোনো নিয়ম রয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট ফর্ম ভার্বের একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে বি, বি টু বি অথবা হ্যাভিং, এরকম যদি থাকে কোনো ভার্বের পূর্বে বি টু বি হ্যাভিং,
তারপরে যে ভার্বটি বসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। নিয়মটা হচ্ছে বি, টু বি, হ্যাভিং, বিং এরপরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। বি, বিং, হ্যাভিং, টু বি এরপরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে রয়েছে এটা হচ্ছে একটি প্যাসিভ ভয়েস, সেই জন্য এখানে এনশিওর্ড হবে। A happy, prosperous and pollution-free environment cannot be ensured for the next generation. পরবর্তী প্রজন্মের জন্য উন্নত, সুখী, সমৃদ্ধ এবং দূষণমুক্ত কোনো যে পরিবেশ সেটা আমরা নিশ্চিত করতে পারবো না। ক্যানট বি এনশিওর, নিশ্চিত করা যাবে না। তো এই যে এখানে 10টি শূন্যস্থান আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো আমি এখানে যেভাবে সমাধান করেছি আশা করছি এখান থেকে অনেক কিছু বিষয় শেখার ছিল। যেমন ইট ইজ হাই টেমের পরে কি বসবে, তারপর হচ্ছে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশনের পরে ভার্ব হলে কি হবে, টু বি, বিং, হ্যাভিং এরপরে ভার্ব বসলে কি বসাতে হবে, কোনো ক্লোজে যদি একটি ফাইনাইট ভার্ব থাকার পরে আরেকটি ভার্ব বসে সেখানে কি নিয়ম প্রয়োগ করা হবে। এই যে কথাগুলো বলেছি এগুলো তোমরা যদি মনে রাখতে পারো অবশ্যই পরীক্ষা হলে উপকৃত হবে। এছাড়া তুমি এই ভিডিওটা যদি বারবার শোনো তাতেও তোমার মনে থাকবে, কারণ কোনো শোনা কথা কিন্তু মানুষের মেমোরিতে অনেক বেশি দিন স্থায়ী থাকে। অ্যাট দ্য সেম টাইম তুমি যে কাজটি করতে পারো সেটা হচ্ছে এগুলো নোট খাতায় তুলে রাখতে পারো, এই শর্টকাট টেকনিকগুলো, যে ইট ইজ হাই টাইমের পরে এটা হবে, প্রিপোজিশন টু ছাড়া প্রিপোজিশনের পরে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন, কারণ টু এর ক্ষেত্রে হচ্ছে ইনফিনিটিভ বসবে। টু যদি আবার অন্য কোনো গ্রুপ প্রিপোজিশন থাকে তখন তারপরে আইএনজি যুক্ত করতে হবে। এই যে টেকনিকগুলো আমি এখানে বলেছি এগুলোর নামই হচ্ছে শর্টকাট টেকনিক, এগুলোই তোমরা মনে রাখার চেষ্টা করবে। এগুলো যদি তুমি প্রয়োগ করতে পারো অবশ্যই 100% কারেক্টলি সমাধান করতে পারবে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে এগুলো শেয়ার করবে, যাতে তোমার ফ্রেন্ডস যারা রয়েছে, রিলেটিভস যারা রয়েছে সকলেই এখান থেকে শিখতে পারে। তো আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু